স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমাদের বাংলাদেশে কোনো জি নাই, কিন্তু কোন জায়গা থেকে শুরু হলো? আমরা এই তথ্য প্রমাণ নিয়ে বিচার দাবি করছি। কারা নাটক সাজাচ্ছে, এই নাটকের নির্মাতা যারা, অভিনেতা যারা, সবার বিচার করতে হবে। আজন জঙ্গি নাটক আমাদের দেখতে না হয়। আমার ভাইরা, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দাবি করেছিলাম প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন। দেশপ্রেমিক জনতাকে নিয়ে চরমনাই পিসাব আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে। আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। চাঁদরা পিআর পদ্ধতি বিরোধিতা করে, কারণ হলো পিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে, চাঁদরা বুড়িগঙ্গায় ডুবে মরবে। এই জন্য তারা পিআর পদ্ধতি চায় না। বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের একটি শাখা। গোপালগঞ্জবাসীদেরকে বলবো আপনারা তাদেরকে বর্জন করুন। সুস্থ ধারার রাজনীতিতে আসুন, সুস্থ ধারার রাজনীতিতে আসুন। শান্তিপূর্ণ সমাবেশ করলে আপনাদের কোনো ক্ষতি হতো না, কিন্তু সেই একটি দলকে গোপালগঞ্জবাসী আশকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন। আমরা ভবিষ্যতে বলবো আওয়ামী লীগ প্রশাসনে থাকুক, সচিবালয়ে থাকুক, যুবলীগ যেখানেই থাকুক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। যেই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তারা এরকম আস্ফালন করতেই থাকবে। চোর কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না। আসুন পুরা দেশব্যাপী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতারাম সভাপতি, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, গত বছর এ দিনেও বাতাসে টিয়ার সেলের গন্ধ চলছিল, বুলেটের আওয়াজ চলছিল, আহতদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি চলছিল, আর শহীদদের লাশ নিয়ে কান্নাকাটি চলছিল। তার আজকে আমাদের মাঝে নাই। যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করি। যারা অসুস্থ অবস্থায় কাটাচ্ছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন। আর আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শহীদ পরিবারের এখনও পুনর্বাসন পুরোপুরি হয় নাই, আহতদের চিকিৎসা এখনও গাফলাতে রয়ে গেছে। এদিকে নজর দিন। শত শত ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, বুকের রক্ত, যে কারণে, সেই কারণটা আবারও আমরা নজরে দেখছি। চেয়েছিল তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন বাংলাদেশ। তারা চেয়েছিল এমন একটা বাংলাদেশ, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা কি দেখছি? এই এত রক্ত বিনিময়ে আমরা কি পেলাম? এখনও সেই আওয়াজ ময়দানে শোনা যায়। খুন বন্ধ হয় নাই, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না, গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি? যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই, বরং কোনো কোনো জায়গায় অত্যাচার জুলুম হয় দিনে আরও বেড়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন, এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে,
তাদের অফিস বাংলাদেশে হবে কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই যোগ শুরু হয়ে গেছে। আপনারা জানেন কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আমাদের বাংলাদেশে কোনো নাই, কিন্তু নাটক কোন জায়গা থেকে শুরু হলো? আমরা এই তথ্য প্রমাণ নিয়ে বিচার দাবি করছি। কারা নাটক সাজাচ্ছে? এই নাটকের নির্মাতা যারা, অভিনেতা যারা, সবার বিচার করতে হবে। আজও জঙ্গি নাটক আমাদের দেখতে না হয়। আমার ভাইরা, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা দাবি করেছিলাম প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে কি হয় আপনারা দেখেছেন, গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। জুলাই যোদ্ধা যারা গিয়েছিল তাদের উপরে কেমন করা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। বোঝা গেল এখনো প্রশাসনের মধ্যে সেই পেদাত্তা রয়ে গেছে। ভাইরা লক্ষ্য করেছেন মোড়ে মোড়ে, বেবি স্ট্যান্ডে, বাস টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এখনো চাঁদা চলছে। আমার ভাইরা এর জন্য বলেছেন প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। আবার সেই সিস্টেমে প্রচলিত পদ্ধতি নির্বাচন হলে আবার সেই সন্ত্রাসীরা দায়িত্ব পাবে, আবার তারা দেশ পরিচালনায় আসবে, আবার চাঁদাবাজি বাড়বে, দুর্নীতি বাড়বে, দেশের সম্পদ বিদেশে পাচার হবে। এর জন্য আমরা চেয়েছি পিআর সিস্টেমে নির্বাচন, যাতে করে প্রত্যেকটা ভোটারের ভোটকে মূল্যায়ন করা যায় এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি সংসদে যায়, যাতে একটা জাতীয় সরকারের একটা রূপ নেয়, যাতে করে এদেশে সংশয় থাকবে না, দুর্নীতি থাকবে না, মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ব। কিন্তু এক শ্রেণীর মানুষ পিআর চাচ্ছে না। সেদিন একজন বলছেন তারা বোঝে না তাই চায় না। আমি বলেছি না, বোঝে এই জন্যই তারা চায় না। কেন? পিআর সিস্টেম আসলে আর সেই দুর্নীতি চলবে না, পেশি শক্তির প্রভাব চলবে না, আর মস্তান সন্ত্রাসী মহড়া দেখা লাগবে না। এই জন্য তার পিআর চাচ্ছে না। আপনারা জানেন প্রায় পৃথিবীতে 91টা দেশে পিআর সিস্টেম আছে। কেন চাচ্ছে না? আপনারা স্পষ্ট হয়েছেন। আমরা বলতে চাই এমন কোনো সরকার সামনে এদেশের মানুষ দেখতে চায় না যে সরকার এসে আবার জুলুম অত্যাচার করবে, আবার রক্তপাত ঘটাবে, আর দুর্নীতির সয়লাভ বয়ে দেবে। এটা দেশের মানুষ চায় না। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। যেসব বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার যেখানে প্রয়োজন সেটা আপনারা করবেন। যদি না করেন, আবার যদি দেশে নৈরাজ্য সৃষ্টি হয়, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারাই দায়ী থাকবেন। আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি করে বলতে চাই, আমরা আহ্বান জানাই আপনারা নজর দিন। খবরদার এদেশের জন্য আবার নৈরাজ্য দেখতে না হয়, সহ দেখতে না হয়, চাঁদাবাজি দেখতে না হয়, খুন খারাপি দেখতে না হয়। আপনার দায়িত্ব পালন করবেন, যেমন আপনার দায়িত্ব পেয়েছিলেন সুনামের সাথে, আবার যেন দুর্নাম নিয়ে অপদস্থ হয়ে আপনাদের বিদায় নিতে না হয়। এটাই আমি পরামর্শ দিচ্ছি। আগামীর জন্যে আপনারা আবার পরবর্তী আহ্বানের জন্য অপেক্ষা করবেন। যদি এই নৈরাজ্য দূর না হয়, এখনও যদি এইভাবে সন্ত্রাস চলতে থাকে, চাঁদাবাজি চলতে থাকে, অনিয়ম চলতে থাকে, যে কোনো মুহূর্তে, দিনে হোক রাতে হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি যখনই ময়দানে ডাক দিবেন, আপনার ময়দানে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন।